আপাত সাদাসিধে একটি মেয়ে যে পরপর 6টি বিয়ে করে, কিন্তু আশ্চর্যজনকভাবে বিয়ের কিছুদিন পর থেকেই অদ্ভুতভাবে মারা যায় তার সবকটা স্বামী। এগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? কোন রহস্য লুকিয়ে আছে মেয়েটার এতগুলো বিয়ে করার পেছনে? এই সব গোপন রহস্যের উন্মোচন হবে আজ এই মুভির মাধ্যমে। 15 ডেজ 15 থ্রিলার ফেস্টিভ্যালের ডে 10-এ আজ আমরা দেখব বিখ্যাত সাসপেন্স ক্রাইম থ্রিলার 7 খুন মাফ। চলুন তাহলে সোজা মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সুজানা নামে একজন বৃদ্ধাকে। সে গুলি করে নিজেকে শেষ করে দিতে চায়। এই মৃত্যুর তদন্তের জন্য অরুণ নামে একজন ডাক্তারের কাছে সুজানার সাথে জড়িয়ে থাকা সমস্ত তথ্য প্রমাণ পাঠানো হয়। অরুণ এগুলো এক্সামিন করার সময় তার চোখ দিয়ে জল বেরোতে দেখা যায়। এখানে বোঝা যায় যে অরুণ এই মহিলাকে আগে থেকেই চিনত। তদন্তকারী অফিসাররা বলেন যে এই মহিলা যেখানে থাকতো সেই ঘরটা হঠাৎ আগুনে পুড়ে গেছে এবং এই মহিলা 6টা বিয়ে করেছিল মারা যাওয়ার আগে, এবং আশ্চর্যজনকভাবে তার সব স্বামীরাই মারা যায়। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখি অরুণ বাড়ি চলে এসেছে এবং সে তার বউয়ের সাথে পুরনো ফটো অ্যালবাম খুলে তার জীবনের গল্প করতে থাকে। ওই ফটো অ্যালবামে আমরা সুজানা নামে সেই বৃদ্ধের যৌবন বেলাকার ছবি দেখতে পাই। সুজানাকে অরুণ সাহেব বলে ডাকত। এবার গল্প বেশ কিছু বছর আগে চলে যায় এবং আমরা ফ্ল্যাশব্যাকে বেশ কিছু ঘটনা দেখতে পাই। সুজানার বিয়ে হয়েছে মেজর এডউইনের সাথে। এই মেজর এডউইন তার যুদ্ধে একবার পা হারিয়ে ফেলেছিল। আমরা দেখি যে সুজানার জীবনে সব ছিল, কিন্তু শান্তি আর ভালোবাসা ছিল না। তার স্বামী এডউইন তার সাথে কখনোই ভালো ব্যবহার করত না, সব সময় খারাপ ব্যবহার করত এবং কন্ট্রোল করার চেষ্টা করত। এমনকি সে কারোর সাথে কথা অবধি তাকে বলতে দিত না। বাই এনি চান্স সুজানা যদি কারোর সাথে কথা বলতো তাহলে তার স্বামী তাকে সন্দেহ করে আরও অশান্তি করত। আসলে সুজানার পঙ্গু স্বামী ভেতর থেকে ভীষণ ইনসিকিউর ছিল, তাই সে ওয়াইফকে সবসময় কন্ট্রোল করতে চাইতো। সুজানাদের গুঙ্গা চাচা নামে একজন কর্মচারী ছিল। সে সুজানা ও এডউইনের ঘোড়াদের দেখাশোনা করত। সে কথা বলতে পারত না। এই গুঙ্গা চাচার সঙ্গেই সুজানাদের বাড়িতে থাকতো অনাথ অরুণ। সুজানাদের বাড়িতে ম্যাগি আন্টি ও গালিব নামে আরও 2জন কর্মচারী ছিলেন। সুজানার মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, বাবাও কিছুদিন আগে মারা গিয়েছে। এখন সুজানা সম্পূর্ণ একা। এই শোকে কাতর সুজানাকে দেখাশোনা করত মাতৃসম ম্যাগি আন্টি। ছোটবেলায় মায়ের মৃত্যু এবং তারপর বাবার চলে যাওয়া সুজানাকে খুব একা করে দিয়েছিল, তাই সে তার স্বামী এডউইনের সাথে ভালোভাবে বাঁচতে চেয়েছিল, এডউইনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। কিন্তু এডউইন ছিল সম্পূর্ণ বিপরীত। কিন্তু এডউইনকে সুজানা খুব ভালোবাসত, আর সেই জন্যই এডউইনের শত খারাপ ব্যবহারের পরেও সুজানা তাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবত না। যাই হোক, আবার মূল ঘটনায় ফিরে আসা যাক। একদিন সুজানা অরুণকে তাদের বাগানে ঘুরতে দেখে এবং তাকে ওভাবে ঘুরতে দেখে গুঙ্গা চাচা তাকে মারবে বলে তেড়ে আসে। তখন সুজানা অরুণকে বলে, তুই এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? তুই স্কুলে যাস না? গুঙ্গা চাচা তখন মাথা নেড়ে জানায় যে অরুণ তার সাথেই থাকে এবং স্কুলে যায় না। তা শুনে সুজানা বলে, এই বয়সটা ঘুরে বেড়ানোর জন্য নয়, এই বয়সটা পড়াশোনা করার, আমি তোকে পড়াশোনা শেখাবো। এই বলে অরুণকে সুজানা স্কুলে ভর্তি করে দেয়। অরুণের মতো বাবা মা মরা একটা বাচ্চার প্রতি সুজানার এত মায়া দয়া দেখে অরুণের চোখে সুজানা দেবী হয়ে ওঠে। অরুণের জীবনটাই যেন এক নিমিষে পাল্টে যায়। এরপরে দৃশ্যের আবার চেঞ্জ হয় এবং আমরা দেখি সুজানা ও এডউইনকে একটা পার্টিতে যেতে। সেখানে একজন সুজানাকে ডান্সের প্রস্তাব দেয়। সুজানা এডউইনের দিকে তাকালে এডউইন এমন একটা ভাব করে যেন সুজানা যদি এই ডান্সে পার্টিসিপেট করে তাহলে এডউইন কিছুই মনে করবে না। তাই এডউইনের কাছ থেকে সম্মতি পেয়ে সুজানা সেই ছেলেটির সাথে ডান্সে পার্টিসিপেট করে। অথচ এডউইন কিন্তু মনে মনে ক্ষোভে ফুটতে থাকে। সে কিছুক্ষণ পরই ওয়াশরুমে গিয়ে সেই ছেলেটির সাথে খুব দুর্ব্যবহার করে এবং রাগের মাথায় তার মাথা ফাটিয়ে দেয়, এবং এতেই কিন্তু এডউইন ক্ষান্ত হয় না। এরপর বাড়ি ফিরে সে সুজানার সাথেও অনেক খারাপ ব্যবহার করে
এবং অনেক খারাপ কথা বলে এবং তার গায়েও হাত তোলে। এর থেকে বোঝা যায় যে এডউইন স্বামী হিসেবে ঠিক কতটা খারাপ ছিল। এর পরের দিনের দৃশ্য আবার দেখানো হয় এবং আমরা দেখি এডউইনের ঘোড়ায় চাপার দৃশ্য। এডউইন ঘোড়ায় চাপতে গিয়ে কোনোভাবে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। এর দোষ সে দেয় সেই ঘোড়াটা যে সামলাচ্ছিল সেই নিরীহ লোকটার ওপর, এবং সে নিজের পড়ে যাওয়ার দায় সেই লোকটার ওপর চাপিয়ে তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এই অন্যায়ের প্রতিবাদ করতে গুঙ্গা চাচা এগিয়ে আসে এবং সে এডউইনের লাঠিটা ধরে ফেলে। এতে এডউইন ভীষণ রেগে যায় এবং তাকেও মারতে শুরু করে। শুধু তাই নয়, একজন কর্মচারী করবে প্রতিবাদ, এটা এডউইনের পাহাড় প্রমাণ ইগোতে গিয়ে লাগে। সে তাকে কুস্তির আখড়ায় আসার জন্য আমন্ত্রণ জানায়। গুঙ্গা চাচাও এডউইনের ওপর খুব একটা প্রীত ছিল না। সেও মনে মনে এডউইনের প্রতি রাগ পুষে রেখেছিল এডউইনের এই দুর্ব্যবহার করার জন্য। তাই গুঙ্গা চাচাও সেই কুস্তি লড়তে রাজি হয়ে যায়। কুস্তির প্রথম দিকে গুঙ্গা চাচাই জিতছিল এবং এডউইন যে জিততে পারবে না সেটা এডউইন বুঝতে পেরে অনৈতিকভাবে গুঙ্গা চাচার ওপর আক্রমণ করে এবং তার চোখে অনেকটা বালি ছিটিয়ে দেয়। চোখে আকস্মাৎ বালি ঢুকে গেলে গুঙ্গা চাচা কিছু দেখতে পায় না এবং এই সুযোগে এডউইন গুঙ্গা চাচার চোখে এমনভাবে আঘাত করে যার ফলে গুঙ্গা চাচা তার একটা চোখ হারিয়ে ফেলে। পরের দিন সুজানা হসপিটালে যায় গুঙ্গা চাচাকে দেখতে। সে ভীষণ লজ্জিত ছিল তার স্বামীর ব্যবহারের জন্য। তার গুঙ্গা চাচার উপরও খুব খারাপ লাগছিল। শুধু শুধু মানুষটা এইভাবে তার স্বামীর রাগের মাসুল গুনছে। সেদিন সুজানা গুঙ্গা চাচাকে দেখে হঠাৎ করেই রহস্যজনকভাবে একটা কথা বলে ওঠে। সে বলে, চাচা, এবার যে ঘটনাটা ঘটবে সেটা দেখার জন্য তোমার একটা চোখেই যথেষ্ট। এই বলে সে সেখান থেকে চলে যায়। আমরা সেদিনকে রাত্রের দৃশ্যই আবার পর্দায় দেখতে পাই। আমরা দেখি যে সুজানা তার স্বামী এডউইনের সাথে বাঘ শিকারে বেরিয়েছে। গভীর রাত্রে বাঘের দেখা পেলে এডউইন বাঘের ওপর নিশানা ঠিক করে, কিন্তু গুলি করতে যাবে তার আগেই হঠাৎ করে দুর্ঘটনাবশত এডউইন ওপরের মাচা থেকে ঠিক বাঘের সামনে পড়ে যায় এবং বাঘের আক্রমণে মারা যায়। এবার এটা বলা কঠিন ছিল যে নেশার ঘোরে এডউইনের পা পিছলে পড়ে গিয়েছিল নাকি তাকে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছিল, কারণ সেখানে সুজানা আর এডউইন ছাড়া আর কেউ ছিল না। তাই বিষয়টা যে দেখেছিল সেটা ছিল শুধুমাত্র সুজানা। আর সুজানার কথা অনুযায়ী সুজানা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটেছিল। পৃথিবীর হাজারো একটা রহস্যের মতো এডউইনের মৃত্যুটাও পুলিশ তথা সবার কাছে রহস্যময়ই রয়ে গেল। যদিও এডউইনের মৃত্যুতে সেভাবে কেউ দুঃখ পেল না, কারণ সবাই কোথাও না কোথাও এডউইনের এই রূঢ় ব্যবহারের জন্য তাকে অপছন্দ করত। আর এডউইনের মৃত্যুতে তো সবথেকে খুশি হয়েছিল অরুণ, কারণ অরুণ মনে মনে সুজানাকে ভালোবাসত আর তার কাছে এই এডউইনের মৃত্যু ছিল তার সাহেব অর্থাৎ সুজানার সাথে তার আরও একবার কাছাকাছি আসার সুযোগ। কিন্তু অরুণ একদিন লক্ষ্য করে চার্চে জিমি নামে একটি ছেলে সুজানার দিকে তাকিয়ে গান গাইছে। সুজানাও তার দিকে বারবার তাকাচ্ছে। কিছুদিন পর অরুণ বুঝতে পারে এই জিমি ও সুজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং একটা সময় জিমি ও সুজানা বিয়েও করে। অরুণের মন আরও একবার ভেঙে যায়। তার সাহেবকে পাওয়ার স্বপ্নই থেকে যায়। জিমি খুব ভালো গান গাইতো। সময়ের সাথে সাথে জিমি তার গানের গলার জন্য খুব বড় মাপের সিঙ্গার হয়ে ওঠে, কিন্তু এই নাম যশ খ্যাতি জিমির যেন মাথা ঘুরিয়ে দেয়। সে এত প্রতিপত্তি যেন হ্যান্ডেল করতে পারে না। সে আস্তে আস্তে নেশার দিকে চলে যেতে থাকে, এক অন্ধকার জগতের দিকে। সুজানা বারবার চায় তাকে এই নেশার অন্ধকার দিক থেকে বের করে নিয়ে আসতে, কিন্তু জিমি কোনো কথাই শুনতে চায় না। সে তার মতোই জীবন কাটাতে থাকে। একদিন একটা ছেলে সুজানার কাছে আসে এবং সে বলে জিমির কিছু গান তার লেখা এবং যে গানগুলো জিমি অনৈতিকভাবে চুরি করেছে তার কাছ থেকে। সে আরও বলে যে আসলে একটা সময় জিমি তাদের গ্রুপে গিটার বাজাতো এবং সেই সময় এই গানগুলো তারা একসাথে পারফর্ম করত। পরবর্তীকালে জিমি ফেমাস হয়ে যাওয়ার পর এই গানগুলো সে তার নিজের গান বলে চালাতে থাকে। এই গানের কোনো ক্রেডিটই জিমির যায় না। ছেলেটার কাছ থেকে এই কথাগুলো শুনে সুজানার খুব খারাপ লাগে, কারণ জিমি তাকে বলেছিল এই গানগুলো
তার সুজানাকে দেখে ফিলিংস থেকে বেরিয়েছে। এই কথাগুলো যে মিথ্যা বলেছিল জিমি এবং সুজানাকে ইমপ্রেস করার জন্য বলেছিল সেটা সুজানা বুঝতে পারে। কিন্তু এত কিছুর পরও এই গান চুরির প্রসঙ্গটা যাতে বাইরে বের হয়ে না আসে সেই জন্য, এবং যাতে এই বিষয়টা কোনো ব্রেকিং নিউজ না হয়ে যায়, যাতে জিমির কেরিয়ারে ক্ষতি হতে পারে, সেই জন্য সুজানা ছেলেটিকে একটা মোটা অঙ্কের চেক লিখে দেয় এবং ছেলেটিকে মুখ বন্ধ করার অনুরোধ করে। এর থেকেই বোঝা যায় যে সুজানা জিমির ব্যাপারে এবং এই সম্পর্কটার ব্যাপারে কতটা সিরিয়াস ছিল। ওদিকে নেশায় বেসামাল জিমি নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া একদম বন্ধ করে দিয়েছিল, আর নেশায় ডুবে থাকার জন্য সুজানাকেই তার সমস্ত কিছু সামলাতে হচ্ছিল। জিমি যতটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক ততটাই তাড়াতাড়ি সে মানুষের থেকে দূরে সরে যেতে থাকে তার এই নেশার জন্য। একদিন সুজানা হঠাৎ করেই বাড়ি চলে আসে এবং সে এসে দেখে জিমি দুটো মেয়ের সাথে তার রঙিন সময় কাটাচ্ছে। সুজানা খুব ভালো করে বুঝতে পারে যে জিমি তার প্রফেশনের সাথে তো সৎ ছিলই না, সে তার সম্পর্কর ব্যাপারেও আর সৎ নেই। কিন্তু সুজানা জিমিকে অসম্ভব ভালোবাসতো, তাই এত কিছুর পরেও সে জিমিকে আরো একবার শোধরানোর সুযোগ দেয়। সে জিমিকে তার সাথে করে নিয়ে আসে তাদের পুরনো বাড়িতে। সুজানা জিমিকে তার এই বাড়িতে নিয়ে এসে তাকে নেশা ছাড়ানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করতে থাকে। জিমির মধ্যেও আস্তে আস্তে বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করে সুজানা। কিন্তু ওই যে বলে না, স্বভাব কোনোদিনও ঠিক হয় না, আর নেশা করা মানুষ যদি একবার ধরা পড়ে যায় তাহলে আগের থেকে অনেক বেশি চালাক এবং সতর্ক হয়ে ওঠে। জিমির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অপরদিকে আমরা পরের দৃশ্যে ইন্সপেক্টর কিমতলালকে দেখতে পাই। কিমতলাল সুজানার কাছে এসেছে। সে জানায় একজন নেশার দ্রব্য বিক্রি করার ডিলারের কাছ থেকে একটা বন্দুক পাওয়া গেছে এবং খুব সম্ভবত এই শৌখিন বন্দুকটা এই বাড়িরই। সুজানা বন্দুকটা দেখেই চিনতে পারে, কারণ এই বন্দুকটা ছিল তার বাবার। সুজানা বুঝতে পারে হয়তো এখনো জিমির একটা কানেকশন রয়ে গেছে সেই নেশার দ্রব্য বিক্রেতার সাথে। আর এর পরের দৃশ্যেই সুজানার সন্দেহ যে সঠিক সেটা দেখতে পাওয়া যায়। আসলে জিমির মধ্যে কোনো পরিবর্তনই আসেনি, সবটাই ছিল তার লোক দেখানো। সে লুকিয়ে লুকিয়ে গোপনে তার নেশা চালিয়ে যেতেই থাকে। আস্তে আস্তে সুজানার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সে বুঝতে পারে জিমি কোনোদিনও শুধরাবে না। পরের দিন অরুণ বাগানে পায়চারি করছিল। সেই সময় সে জিমিকে বাগানের এক কোণায় পড়ে থাকতে দেখা যায়। অরুণ প্রথমে ভেবেছিল জিমি হয়তো নেশার ঘোরে পড়ে রয়েছে, কিন্তু সে জিমির কাছে গিয়ে দেখে যে জিমি মারা গেছে। পুলিশ আসলে প্রাথমিকভাবে অনুমান করে যে হয়তো নেশার ওভারডোজের কারণে জিমি মারা গিয়েছে, কারণ জিমির মৃতদেহের পাশে নেশার নানান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ছিল। তদন্তের ভার পড়ে সেই ইন্সপেক্টর কিমতলালের ওপর। কিমতলাল জায়গাটা ভালো করে ইনভেস্টিগেট করার পর দেখতে পায় যে জিমির মৃতদেহের পাশে একটা পায়ের ছাপ, যেই পায়ের ছাপে 5টা নয় বরং 6টা আঙ্গুল ছিল। এবার কার পায়ে 6টা আঙ্গুল আছে সেটা শনাক্ত করার জন্য কিমতলাল বাড়ির সবার পা দেখতে থাকে। আস্তে আস্তে সুজানার বাড়ির সমস্ত কর্মচারীদের পা দেখতে থাকে কিমতলাল। বাকি থাকে শুধু সুজানা আর ম্যাগি আন্টি। কিন্তু সুজানার পা কিমতলাল পরীক্ষা করতে যাবে তার আগেই সুজানা তার সৌন্দর্যের ছলাকলা দিয়ে কিমতলালকে ভুলিয়ে দেয়। কিমতলালের আর সুজানার পা পরীক্ষা করা হয় না। আর এইবারও জিমির মৃত্যু রহস্যটা রহস্যই থেকে যায়। এডউইনের মৃত্যুতে সুজানা তো ভেঙে পড়েছিলই, এরপর জিমির এই ব্যবহার এবং তার মৃত্যু সুজানাকে আরও খানিকটা ভেঙে দেয়। জিমির মৃত্যুর বেশ কিছু মাস কেটে যাওয়ার পর সুজানা কাশ্মীরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, কারণ সুজানা কোথাও একটা শুনেছিল তার আরাধ্য জিজাস জীবনের শেষ কিছুটা সময় কাশ্মীরে কাটিয়েছিলেন। কাশ্মীরে এসে তার আলাপ হয় মোহাম্মদ বাসিউল্লাহ খাঁ ওরফে মুসাফিরের সাথে। এরপর সেই প্রেমিক কবির শের শায়েরিতে মুগ্ধ হয়ে সুজানা তাকে মন দিয়ে বসেন। প্রেমে অন্ধ সুজানা নিজের নাম পরিবর্তন করে রাখে সুলতানা। কিন্তু এখানেও সুজানার ভাগ্য সহায় হয় না, কারণ মুসাফির বাহ্যিক দিক থেকে যতটাই প্রেমিক সুলভ ব্যক্তিত্বের হন না কেন, সে ভেতর থেকে ততটাই ছিল অসুস্থ। সে এক অদ্ভুত ফ্যান্টাসির শিকার ছিল।
এমনিতে তো সুজানার সাথে খুব ভালোভাবে সুন্দর দিনগুলো সে কাটাতো, কিন্তু রাত্রেবেলা যখন অন্তরঙ্গতার মুহূর্ত হাজির হতো তখন এই মুসাফিরের মধ্যে যেন এক অদ্ভুত দানব ভর করত। প্রেমের মুহূর্তগুলো অন্তরঙ্গভাবে কাটানোর থেকেও বেশি সে তার সঙ্গিনীকে মারধর করতে বেশি পছন্দ করত। সুলতানা ওরফে সুজানা এই ধরনের ভালোবাসায় অভ্যস্ত ছিল না। সে যন্ত্রণায় চিৎকার করত, কষ্ট পেত, আর সে যত বেশি চিৎকার করত, যত বেশি কষ্ট পেত, তার যত বেশি যন্ত্রণা হতো। এই বিষয়গুলো মুসাফিরকে যেন আরো অনেক বেশি আনন্দ দিত। অদ্ভুত একটা তৃপ্তি কাজ করত এই মানসিক বিকারগ্রস্ত মুসাফিরের চোখে মুখে। গঙ্গা চাচা, গালিব ও ম্যাগি আন্টি যখন সুজানার ওপর এই অত্যাচারের খবর পায় তখন তাদের ভীষণ খারাপ লাগে। তারা ভাবতে থাকে মুসাফিরের মতো এত সুন্দর ব্যক্তিত্বের আড়ালে এরকম একটা শয়তান কিভাবে লুকিয়ে আছে। মারের চিহ্নগুলো দগদগে ঘায়ের মতো সুলতানার সারা গায়ে ফুটে উঠতে থাকে, যেগুলো মেকআপে ঢাকা আর সম্ভব ছিল না। সুজানা পরিস্থিতিকে ঠিক করার জন্য অনেক ঠাকুর, দেবতা, পীর, ফকির সবার কাছে গিয়েছিল, কিন্তু সিচুয়েশন কিছুই বদলায়নি। এইভাবেই চলছিল দিনগুলো। একদিন আসে এক রহস্যময় রাত। দেখা যায় যে সুজানা এক লাল রঙের ড্রেস পরে মুসাফিরের কাছে এসেছে এবং সেই ব্যবহারগুলোই করতে থাকে যেগুলো মুসাফির পছন্দ করে। আস্তে আস্তে সে মুসাফিরকে ঘর থেকে বের করে নিয়ে যায় এবং বাড়ির উঠোনে উন্মুক্ত প্রাঙ্গণে নিয়ে আসে। সেখানে ম্যাগি আন্টি, গালিব এবং গুঙ্গা চাচা মিলে বিশাল গর্ত খুঁড়ে রেখেছিল। সুজানার মোহতে মুগ্ধ হয়ে মুসাফির দিকবিদিক শূন্য হয়ে সুজানার দিকে ধেয়ে যেতে থাকে। সে গর্ত লক্ষ্যই করে না এবং যা হওয়ার তাই হয়। মুসাফির সেই গর্তে পড়ে যায় এবং সারা রাত তুষারপাতের ফলে একটা টাইমে গর্তটা বুজেও যায় এবং মুসাফির সেই গর্তের মধ্যে চাপা পড়ে মারা যায়। এবার এটা কি নিছক দুর্ঘটনা ছিল নাকি একটা প্ল্যান্ড মার্ডার, সেটাও বাকি দুটো মৃত্যুর মতো রহস্যই থেকে যায়। এরপর বেশ কিছু মাস কেটে যায়। সুজানা আবারও তার পুরনো বাড়িতে ফিরে আসে। তার যন্ত্রণাময় জীবনটার সাথে সে মানিয়ে নিতে শিখেছে এখন। একদিন আমরা দেখতে পাই যে সুজানা একটা জায়গায় হর্স রাইডিং দেখতে গেছে। সেখানে তার আলাপ হয় এক রাশিয়ান লোক নিকোলাইয়ের সাথে। নিকোলাই কাজের সূত্রে ভারতবর্ষে এসেছিল। সে কিছু ভাঙাচোরা হিন্দিও জানত। সে তার এই ভাঙাচোরা হিন্দি দিয়ে সুজানাকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং সুজানা ইমপ্রেসড হয়েও যায় একটা সময়। সে নিকোলাইয়ের সাথে আবারও একটা সুন্দর সময় কাটানোর স্বপ্ন দেখতে শুরু করে, ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে। নিকোলাইয়ের প্রেমে পাগল সুজানার রাশিয়া এতটাই পছন্দ হয়ে যায় যে সে অরুণকে রাশিয়ার মেডিকেল কলেজে পড়ানোর জন্য পাঠিয়ে দেয়। একদিন সুজানা লক্ষ্য করে যে নিকোলাই কারোর সাথে কথা বলছে। সুজানার সন্দেহ হয় নিকোলাই হয়তো তাকে লুকিয়ে কোনো মেয়ের সাথে কথা বলছে। এ বিষয়ে সুজানা নিকোলাইকে জিজ্ঞাসা করলে নিকোলাই বিষয়টা এড়িয়ে যায় এবং মিষ্টি মিষ্টি কথায় সুজানাকে আবারও ভুলিয়ে দেয়। ওদিকে অরুণ রাশিয়ায় চলে যায় পড়াশোনা করতে। একদিন সে মস্কো গিয়েছিল বেড়াতে এবং সেখানে গিয়ে সে দেখে নিকোলাইকে। তবে সে শুধু নিকোলাইকে দেখে এমনটাই নয়, তার সাথে নিকোলাইয়ের পুরো পরিবারকে দেখে, তার 2 বাচ্চা এবং বউ সহ। অরুণ কিছুই বলে না, শুধু কয়েকটা ফটো তুলে সুজানাকে পাঠিয়ে দেয়। কিছু মাস পর নিকোলাই আবারও সুজানার কাছে এলে সুজানা সেই ফটোগুলো দেখিয়ে সত্যিটা জানতে চায়। নিকোলাই বলে এটা তার বউ নয়, সে একটা সিক্রেট মিশনে ছিল, তাই তাকে ফ্যামিলির গেটআপ রাখতে হয়েছিল। কিন্তু সুজানা তাকে কিছু ডকুমেন্ট দেখিয়ে এটা প্রমাণ করে দেয় যে নিকোলাই মিথ্যা কথা বলছে এবং তার রাশিয়ায় একটা পরিবার আছে। সুজানা এরপর খুব রেগে গিয়ে সেই ডকুমেন্টগুলো কুয়োর ভেতরে ফেলে দেয়। নিকোলাই আগে পিছে কিছু না ভেবেই সেই কুয়োর ভেতরে ঢুকে যায় সেই ডকুমেন্টগুলো তুলে আনতে, কিন্তু নিকোলাই আর ওঠে না। পরের দিন পুলিশ তার মৃতদেহ কুয়ো থেকে তুলে আনে। আসলে সেই কুয়োর ভেতরে ছিল ভয়ঙ্কর কিছু বিষাক্ত সাপ, যাদের সুজানা রোজ দুধ খাওয়াতো এবং সুজানার কথা অনুযায়ী তারা ছিল সুজানার বন্ধু, যাদের কামড়েই নিকোলাইয়ের প্রাণ গেছে। নিকোলাইয়ের মৃত্যুটাও আরও একটা রহস্যই থেকে যায়। ঘুরিয়ে ফিরিয়ে নিকোলাইয়ের মৃত্যুর তদন্তের ভার পড়ে সেই ইন্সপেক্টর কিমাত লালের ওপর।
ইন্সপেক্টর কিমতলাল কিছুটা সন্দেহ করে সুজানার ওপর। সুজানা সেটা বুঝতেও পারে, কিন্তু সে কোনো রিস্ক না নিয়ে কিমতলালকে তার দুর্বলতার সুযোগ নিতে দেয়। আসলে সুজানা জানতো কিমতলাল সুজানার সৌন্দর্যের ওপর দুর্বল, আর এখানেই আসল খেলাটা খেলে সুজানা। কিমতলালকে তার প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। সুজানা ভেবেছিল কেসটা ক্লোজ হয়ে যাবার পর কিমতলালকেও সে তার জীবন থেকে বিদায় করে দেবে, কিন্তু কিমতলাল নানা ছুতোয় সুজানার কাছে আসতে থাকে এবং ঘনিষ্ঠ হতে থাকে। একদিন কিমতলাল তাকে এসে জানায় যে সে তাকে বিয়ে করতে চায়। সুজানার অনিচ্ছা সত্ত্বেও সুজানা এই প্রস্তাব মেনে নেয়, না হলে কিমতলাল হয়তো তাকে সন্দেহের বশে জেল হেফাজতে দিতে পারে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে বিয়ের পরদিনই যেই চার্চে ওদের দুজনের বিয়ে হয়েছিল, সেই চার্চেই সুজানার সদ্য বিবাহিত স্বামীর শোক সভা পালন করতে দেখা যায়। অর্থাৎ বিয়ের পরের দিনই কিমতলাল মারা গিয়েছে এবং আমরা কিমতলালের মৃতদেহ দেখতে পাই। কিভাবে হলো এসব? তখনই ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য ভেসে ওঠে। আসলে বয়সের ভারে কাবু পৌর কিমতলাল তার অন্তরঙ্গ মুহূর্তগুলোকে আরও উত্তেজক বানানোর জন্য নানা ধরনের ওষুধের সাহায্য নিত। ফুলশয্যার রাত্রে ওভারডোজের কারণে কিমতলালের মৃত্যু হয়। এখানেও কিন্তু রহস্য থেকেই যায়, অতগুলো ওষুধ কিমতলাল নিজের ইচ্ছাতে খেয়েছিল নাকি তাকে খাওয়ানো হয়েছিল, এই সন্দেহ কিন্তু যায় না। এরপরে আবার ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা ডক্টর অরুণকে দেখতে পাই। সে এটা কনফার্ম করে দেয় যে সেদিন আগুনে পুড়ে সুজানাই মারা গিয়েছে। এরপর অরুণ সুজানার সেই পোড়া বাড়ির সামনে এসে হাজির হয়। সে গিয়ে দেখে যে পুরো বাড়িটা পুড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সে সেখানে একটা ফটো ফ্রেম দেখতে পায় এবং সেই ফটো ফ্রেমটা কিছুটা পুড়ে গেলেও তাতে একটা ছবি সে দেখতে পায়। সেখানে সে ছোট্ট সুজানা তার বাবার সাথে দেখতে পায় এবং সেখানে লেখা আছে পন্ডিচেরি বাড়ির স্মৃতি, দ্য মেমোরি অব পন্ডিচেরি হাউস। এখান থেকে বোঝা যায় যে সুজানাদের পন্ডিচেরিতেও একটি বাড়ি ছিল, যেটা অরুণের জানা ছিল না। অরুণ পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে অরুণের কোনো খোঁজ না পেয়ে তার ওয়াইফ মেঘনা খুব দুশ্চিন্তা করতে থাকে এবং অরুণকে ফোন করে। অরুণ তাকে জানায় যে সে ঠিকই আছে, সেফ আছে। মেঘনার সন্দেহ হয় হয়তো অরুণ সুজানার সাথে আবারও দেখা করতে গিয়েছে, সুজানা হয়তো এখনো বেঁচে আছে। আর তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মেঘনার সন্দেহ একদম সঠিক, সুজানা বেঁচে আছে। তাকে একটা বৃদ্ধ লোকের সাথে কথা বলতে দেখা যায়। ঘটনাচক্রে ওখানে অরুণ এসে উপস্থিত হয়। সুজানাকে দেখে অরুণ বলে যে সাহেব, আমি আপনার সব ঋণ শোধ করে দিয়েছি। সুজানা অরুণকে বলে তোমার সাহেব মারা গিয়েছে, আমি তোমার সাহেব নই, আমি শুধুই সুজানা। এরপর সুজানা তার জীবনের বাকি গল্পটা অরুণকে বলতে থাকে। সে বলে একের পর এক আঘাত আমাকে ভেতর থেকে পুরো শেষ করে দিয়েছিল। একদিন সে নিজেকে শেষ করে দেবে বলে ঠিক করেছিল এবং একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়তে। কিন্তু ঘটনাচক্রে তাকে বাঁচিয়ে তোলে ডক্টর মধু। ডক্টর মধু অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ সব বিষয়েই গভীর জ্ঞান ছিল। মূলত ডক্টর মধুর তত্ত্বাবধানেই এবং ম্যাগি আন্টির সেবা শুশ্রূষাতেই সে সেই যাত্রায় বেঁচে যায়। মধু ছিল কলকাতার লোক। সুজানা আবারও মধুর মধ্যে তার পুরনো ভালোবাসাকে খুঁজতে লাগলো এবং একসময় তাকে ভালোবেসেও ফেলল। সুজানা ও ডক্টর মধু বিয়েও করে নেয়। মধু সুজানাকে তার সম্পত্তির ওয়ারিশ বানাতে চেয়েছিল, যাতে তার পরবর্তীকালে মধুর সব সম্পত্তি সুজানা পায়। এবং এই সংক্রান্ত কাজের জন্য সে একদিন সুজানাদের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন রাতেই সুজানা যখন ঘুমাচ্ছিল তখন কেউ হঠাৎ করেই সুজানাকে গভীর রাত্রে আক্রমণ করে। সুজানা বুঝতে পারে যে তাকে মূলত মেরে দেওয়ার জন্য এই আক্রমণ করেছে। সেই ব্যক্তি কালো কাপড় দিয়ে মুখ ঢেকে এসেছিল, তাই সুজানা তার মুখটা দেখতে পায় না। সুজানা নিজেকে বাঁচাতে হাতের সামনে থাকা ফুলদানি দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করে তার পিঠে। এরপর সুজানার চিৎকার চেঁচামেচিতে ম্যাগি আন্টি ও বাড়ির বাকি সবাই জেগে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। দুদিন পর মধু ফিরে এলে সুজানা খুব ভয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি আর কোথাও যাবে না। সেই দিন মধু বাথরুমে ঢুকে মুখ ধুচ্ছিল খালি গায়ে। সুজানা হঠাৎ করেই সেখানে চলে আসে।
তাকে টাওয়াল দিতে, এবং সুজানা লক্ষ্য করে যে মধুর পিঠে একটা লম্বা কালশিটে দাগ, যেন কেউ সেখানে জোর করে লম্বা কিছু দিয়ে আঘাত করেছে। এবার সুজানার কিছুটা সন্দেহ হতে থাকে মধুর পিঠে সেই আঘাতের চিহ্ন দেখে, কারণ ঠিক একই জায়গাতেই সে সেই দিন সেই লোকটাকে মেরেছিল। কে বলতে পারে হয়তো সেই লোকটা মধুই নয়। প্রথমের দিকে সুজানা না বিশ্বাস করতে চাইলেও ধীরে ধীরে তার সন্দেহ প্রবল হতে থাকে, যদিও সে মধুকে কিছু বুঝতে দেয় না। মধু তার ওষুধ তৈরিতে একরকম মাশরুম ব্যবহার করত, যে মাশরুম অল্প খেলে তো ওষুধের কাজ করে, কিন্তু বেশি খেলে বিষ তুল্য। একদিন মধু সুজানাকে সে মাশরুমের তৈরি স্যুপ খেতে দেয়, যদিও মধু জানায় না যে এই স্যুপটা সে মাশরুম দিয়ে তৈরি করেছে, কিন্তু সুজানা কোনোভাবে সেটা জানতে পেরে যায় এবং বুঝতে পেরে যায় তাকে মারার জন্যই মধু অতগুলো মাশরুম দিয়ে স্যুপটা বানিয়েছিল। তাই সে নানা অছিলায় স্যুপটা খাওয়া থেকে বিরত থাকে। ঠিক এমন সময় ম্যাগি আন্টি দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বেরিয়ে আসে এবং জানায় গালিব মারা গিয়েছে। সুজানা দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দেখে গালিব সেই স্যুপটা খাচ্ছিল, যেটা মধু কিছুক্ষণ আগে সুজানাকে খেতে দিয়েছিল। সুজানা সবটা বুঝতে পারে এবং সে মধুর চেম্বারে গিয়ে তাকে সোজা বলে, তোমার জন্য গালিব মারা গিয়েছে, কেন করলে তুমি এসব? উত্তরে মধু তো প্রথমে অস্বীকার করে, কিন্তু সুজানার চাপে সে সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। সে বলে সুজানাকে সে সম্পত্তির জন্য বিয়ে করেছিল, যাতে সুজানা মারা গেলে সুজানার সব সম্পত্তি সে অর্থাৎ মধু পায়। এই কথা শুনে সুজানা তার মাথার আর ঠিক রাখতে পারে না। সে প্রথমে নিজে মরবে বলে ঠিক করলেও পরে সে তার বাবার বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয় মধুকে এবং মধুকে মেরে দেয়। পরপর এতগুলো আঘাত সুজানা আর নিতে পারে না। সে ঠিক করে এবার সে নিজেকেও শেষ করে দেবে। তাই সে পুরো ঘরটায় আগুন লাগিয়ে দেয়। সে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কিন্তু সেখানেও ভাগ্য তাকে সাথ দেয় না। সুজানাকে আগুনের মধ্যে দেখে ম্যাগি আন্টি দৌড়ে আসে তাকে বাঁচাতে, এবং তার একটা পা পিছলে সে আগুনের মধ্যে পড়ে যায় এবং মারা যায়। আর সেখানেই আমরা দেখতে পাই ম্যাগি আন্টির পায়ে 6টা আঙ্গুল, অর্থাৎ সেই দিনের সেই 6টা আঙ্গুলের ছাপ যেটা জিমির মৃতদেহের পাশে দেখা গিয়েছিল, সেটা ম্যাগি আন্টির। ম্যাগি আন্টির মৃত্যু সুজানাকে ভেতর থেকে পুরো ভেঙে দেয়। সে ভাবে তাকে বাঁচতে হবে। ম্যাগি আন্টি তার জীবনের বিনিময়ে তার জীবন বাঁচিয়েছে। সে সিদ্ধান্ত নেয় সে বাঁচবে। ম্যাগি আন্টির মৃত্যুকে সে কিছুতেই জলে যেতে দেবে না। সে সেখান থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ট্রেনে যেতে যেতে সে দেখে একটা পেপারে তার মৃত্যুর খবর বেরিয়েছে। সে বুঝতে পারে ম্যাগি আন্টির দেহটাকেই সবাই তার মৃতদেহ বলে ভুল করেছে। এবার আমরা পর্দায় ফ্ল্যাশব্যাকে অরুণকে দেখতে পাই, যেখানে আমরা দেখি 6টা আঙ্গুল পায়ের পাতার কঙ্কাল দেখেই অরুণ বুঝতে পেরে গিয়েছিল এটা ম্যাগি আন্টি, সুজানা নয়। কিন্তু সে সুজানার মৃতদেহ বলেই এরা সবার সামনে রিপোর্টটা জমা দিয়েছিল। আর সেই জন্যই সে সুজানার কাছে এসে সুজানাকে বলে, সাহেব, আমি আপনার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি। এবার দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং আবারও সুজানা ও অরুণকে আমরা দেখতে পাই যে এক সমুদ্রের ধারে বসে তারা কথা বলছে। ভীষণ অবাক হয়ে সুজানাকে জিজ্ঞেস করে, এতগুলো খুন কেন করলেন? উত্তরে সুজানা জানায়, ভালোবাসার জন্য। অরুণ এবার জিজ্ঞেস করে, এবার কাকে পছন্দ করেছেন? সুজানা বলে, এমন একজনকে পছন্দ করেছি যে আমার সমস্ত দোষ, আমার সমস্ত অপরাধকে মেনে নিয়ে আমাকে গ্রহণ করেছে, আমার 7 নম্বর স্বামী। অরুণ বলে, সেটা কে? তাকেও কি মারার প্ল্যান করছেন নাকি? সুজানা একটু রহস্যের হাসি হেসে বলে, কালকে সকালে চার্চে চলে এসো, তুমি নিজেই দেখতে পাবে সে কে। সুজানার কথা মতো অরুণ সকালে চার্চে যায় এবং সেখানে গিয়ে দেখে সেই বুড়ো লোকটাকে, যার সাথে সুজানাকে সে 2 দিন আগে কথা বলতে দেখেছিল। সে আসলে ওই চার্চের ফাদার। এরপর সে সুজানাকে দেখে, তবে সুজানাকে দেখে সে বধূ বেশে নয়, নান বেশে। অর্থাৎ সুজানা এবার নান হিসাবে শপথ নিতে চলেছে, অর্থাৎ সে প্রভু যিশুকে তার 7 নম্বর স্বামী হিসাবে গ্রহণ করে। অরুণের তখন মনে পড়ে সুজানা তাকে বলেছিল, আমার 7 নম্বর স্বামী আমার সব অপরাধ জেনে আমাকে গ্রহণ করবে। সে প্রতিটা মানুষের চলার পথ জানে, সে প্রতিটা মানুষের জার্নি জানে। এরপর অরুণের আস্তে আস্তে বাকি বিষয়গুলো মাথায় আসতে থাকে।
সমস্ত রহস্যগুলো এবার পরিষ্কার হতে থাকে, জট খুলতে থাকে এবং ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই কিভাবে সুজানা তার বাকি 6 স্বামীকে মেরেছিল। আসলে সেগুলো সবই ছিল এক একটা পরিকল্পিত খুন। পর্দায় দেখা যায় যে এডউইনকে সুজানাই ধাক্কা মেরেছিল, জিমিকেও মেরেছিল ম্যাগি আন্টির সহযোগিতায় ওভারডোজ দিয়ে, নিকোলাইকে সাপের কামড়ে মেরেছিল, মুসাফিরকে মেরেছিল বরফ চাপা দিয়ে, কিমতলালের ড্রিঙ্কসে অনেকগুলো ওষুধ মিশিয়ে দিয়েছিল যার ওভারডোজের ফলে কিমতলাল মারা গিয়েছিল, আর মধুকে তো সে নিজেই গুলি করেছিল। আর এই সমস্ত দোষগুলো স্বীকার করে সে ঈশ্বরের সামনে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।